হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আরেকটু ব্লগ নিয়ে এলাম। আজ আমি অসম্ভব পরিমাণে ডিস্টার্বড, অসম্ভব আপসেট। সকালবেলা ঘুম থেকে উঠেই কদিন ধরেই দেখছি নিচে আমার ডগিরা খুব কমে যাচ্ছে। বুঝতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো এদিক ওদিক কোথাও চলে যাচ্ছে, খুঁজছি পাচ্ছি না। কিন্তু কাল সকালবেলা যখন অফিস যাচ্ছি তখন দেখছি একটা খুব বাজে স্মেল আসছে। তারপর আজকে সকালবেলা সুইপার এসে বলল 5টা ডগি মারা গেছে। আমার সোনামণি মিষ্টি বাচ্চাগুলো, আমার দুয়া পিয়ার, আমার লক্ষ্মীর বাচ্চাগুলো, লক্ষ্মী, সব ছোটো যে বাচ্চাদের তোমাদের দেখিয়েছিলাম, সব তারা মরে গেছে। আমি জানি না কোনো অসুখ করে মারা গেছে কি না, বা কেউ ওদের পয়জন দিচ্ছে কি না। একসঙ্গে 5টা ডগি মরে যাওয়াটা সত্যি একটু তো চিন্তার বিষয়। বা ওদের কোনো অসুখ বিসুখ হচ্ছে কি না এটাও আমি জানি না। কিন্তু যদি কেউ ওদের, আর কি অদ্ভুত, ওরা একটা গর্ত খুঁড়েছিল যেখানে ওদের বাচ্চাগুলো হয়েছিল শীতকালে, আর তার মধ্যে গিয়ে ওরা থাকতো। ও বাবা বাইরে বসে থাকতো, বাচ্চাগুলোকে পাহারা দিত। ওই গর্তটার মধ্যে ওরা গিয়ে মারা গেছে। সকালবেলা যখন শুনলাম আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমি এগুলো নিতে পারি না। আমি দৌড়ে গেছি, আমি গিয়ে চিনতেও পারছি না, ওদের চেনা যাচ্ছে না। বিভিন্ন সাইজ। সকাল থেকে আজ সব কাজকর্ম দেরি, কিচ্ছু ভালো লাগছে না। অফিস যাওয়ার সময় পেছন পেছন যেত, অফিস ফেরার সময় ওরা অপেক্ষা করে বসে থাকতো। আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরতাম কখনো কোনো বন্ধুদের সাথে বেরিয়ে বা কোনো ইনভিটেশন বা কোনো পার্টিতে যাওয়ার পরও ওরা কিন্তু বসে থাকতো। ওরা আমার মনের জোর ছিল। কেউ একটা কমপ্লেক্সে ঢুকলে ওরা চিৎকার করে উঠতো। আমি জানি না তাদের পয়জন দেওয়া হয়েছে কি না, আই এম নট শিওর, বাট এভাবে একসঙ্গে 5জন ডগি মারা যেতে পারে না। যদি কেউ এই অন্যায় করে থাকে, যদি মানুষ যদি এত ক্রুয়েল হয়ে থাকে, ওরা কি করে? না তোমার বাড়ির ওপরে উঠছে, না তোমার বাড়ির লোকে কেউ ডিস্টার্ব করছে, না তোমাদের কামড়াচ্ছে, শুধু সমাজে আমরা থাকবো, গাছ পাখি পশু পক্ষী কেউ থাকবে না। সেদিন এক ফরেস্ট অফিসারের সাথে কথা হচ্ছিল, বলে ইন্ডিয়ার মতন বাজে ফরেস্টের অবস্থার কোথাও নেই। সমস্ত ফরেস্ট কেটে কেটে রেল লাইন বানানো হচ্ছে, মোবাইলের টাওয়ার বসে যাচ্ছে, জঙ্গলে বন্য প্রাণীরা থাকতে পারছে না, ওদের কোনো খাবার নেই। এত আওয়াজ, গাড়ির ট্রেনের আওয়াজ, ওরা রাস্তায় পালিয়ে আসছে, ওদের পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। ভাবতেই পারি না কোথায় আমরা জন্মেছি। শুধু এত স্বার্থপরতা, এত স্বার্থপরতা। তোমরা ভাবছো না তোমার বাড়িতেও সন্তান আছে, তোমরাও রাস্তায় বেরোচ্ছ, আমরাও যেমন সমাজে রয়েছি, ওরাও তো আমাদের সমাজের একজন। কীভাবে গাছ কেটে দিচ্ছি, কীভাবে পুকুর বুঝিয়ে ফেলছে, এতে কাদের এত পলিউশন চারপাশে, কাদের ক্ষতি হচ্ছে? আমাদের। আজকে মহাকুম্ভে যাওয়ার নামে যে পরিমাণ লোক মারা যাচ্ছে, আমরা নিজেরা নিজেদের সচেতন হব না, সবটাই সরকারের দায় দিলেও চলবে? নিজেদেরও তো অ্যাওয়্যার হতে হবে। এত এত লোক দৌড়চ্ছে, সবাই মনে হচ্ছে ওই সময়ের মধ্যে গিয়ে আমাকে ডুব না দিলে আমার পুণ্য হবে না। হাজার হাজার ট্রেন বাতিল, হাজার হাজার বাস বাতিল হয়ে যাচ্ছে, লোকে ফেরবার জন্যে পাগলের মতন করছে।
একটা 200 টাকার জিনিস 2000 টাকায় নিচ্ছে। কীভাবে ওখানে ট্রান্সপোর্টের পেছনে লোকজন চিটিং করছে, তাও আমাদের যেতে হবে পুণ্য করতে। এইভাবে পদপিষ্ট হয়ে লোকজন মারা যাচ্ছে, তাও আমাদের যেতে হবে। এই যে স্বার্থপরতা, এই যে ক্রুয়েলিটি, এই যে নৃশংসতা, সত্যি মানা যায় না। মন থেকে মানতে পারছি না, গলা ধরে আসছে কথা বলতে গেলে। আমি প্রচণ্ড প্রচণ্ড আপসেট। আমার বাড়িতে একটা কাক পোষা আছে, নির্দিষ্ট সময় আসে, তাকে জানলায় খাবার দিয়ে। প্রত্যেক দিন আসে। বাড়ির চারপাশে ভর্তি পায়রা আছে। আগে আমার বাড়িতে পাখি থাকতো, টকি আছে, বিড়াল আছে। কেন আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, ওরা বাঁচতে পারবে না? এটা কেন? এখানে আমরা মারছি, আমরা কুম্ভতে গিয়ে চান করছি, ঠাকুরের কাছে যাচ্ছি, ছেলে মেয়েদের জন্য বলছি। কি পরিমাণ অন্যায়! সানডে আমার একটু দেরি করে উঠি। প্রত্যেক দিন তো সকালবেলা দৌড়তে হয়, অর্ডারও নেই সেরকমভাবে। তারপর থেকে আমি আমার কোনো কাজ করতে পারছি না। বাইরে কোনো ডগির চিৎকার নেই, একটা ডগি নেই। খাবার করেছি, খেতে দেওয়ার লোক নেই। ভীষণ বড় অন্যায়। আজকে হইচইও খাচ্ছে না, সারাদিন কিচ্ছু খাইনি এখনো। আমি খেলাম বিকেলে 5:30টার সময়। মিনা এসেছিল, ওর সাথে কথা বলতেও পারলাম না, ভালো লাগছে না। রান্নাঘরে রান্না করতে ইচ্ছে করছে না, কত কাজ বাড়ির। একটা সানডে মানে আমার বাড়িতে নিঃশ্বাস ফেলার সময় পাই না। কিন্তু সকাল থেকে শুরুটাই এমন হলো যে কিছুই ভালো লাগছে না। এখন আমি পুজো করে উঠতে পারিনি, বসে আছি, শুচ্ছি, শরীর যেন আমার টানছে, ইচ্ছেই করছে না। খালি খালি ওদের চোখগুলো মনে পড়ছে। মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি। আমার শ্বশুর বাড়িতে ওরা কেউ পেট লাভার ছিল না। আমার শ্বশুর যদি পাড়াতেও কোনো ডগি গিয়ে কোথাও পটি করে আসতো, তাহলেও তাকে মারতে দৌড়তো। কোনো বাড়ির পোষা ডগি সে যদি রাস্তায় তাকে ঘোরাতে নিয়ে বেরোচ্ছে, রাস্তায় পটি করেছে, তাহলেও তাদের সঙ্গে ডেকে ঝগড়া করতো। কোনো দিন কোনো পেট ভালোবাসিনি। শুধু নিজের বাড়ি কোনো দিন কখনো বেরোতে দেখিনি। শ্বশুর শাশুড়িকে 5 বছরের মধ্যে বেরোতে দেখিনি। কোনো দিন কোনো মাসির বাড়ি, পিসির বাড়ি, কোথাও না। সারাক্ষণ এই ঘর বাড়ি, ওটাকে আগলে রাখবো, এরকম একটা অদ্ভুত। আমার বাড়িতে 21টা বেড়াল আর একটা ডগি ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে প্রতিদিন আমার ডগির নাম ছিল ভোলু। ভোলু প্রত্যেক দিন আমার বাড়ির সামনেই, যেহেতু আমার শ্বশুর বাড়ি ছিল, দরজায় গিয়ে আঁচড়াতো। আমি বিছানা থেকে উঠে দরজাটা খুলবো, ওইটুকু সময়ের মধ্যে আমার শ্বশুর উঠে পড়তেন, আর একটু আগেই হয়তো, গিয়ে দরজা খুলে ওকে মারতো। জানে এটা আমার কতটা পেন, আমি কতটা কষ্ট পাবো। ও তো আমাকে ভালোবাসে, ও আমি ওর অভ্যাস, ও তাই চলে আসতো। আজকে সেই বাড়িতে ওনারা তো চলে গেছেন, ওনার 2 ছেলেই ডগি পুষেছে। এছাড়া ওনার বড় ছেলে শুনেছি অনেক স্ট্রে ডগকেও রাখে।
বড় ছেলের মেয়ে। কত মানুষের কত বিকৃত রুচি দেখেছি ডগিদের পেছনে লাগবার। আমার বাড়ির পুরো সিঁড়িতে নীল নীল জল লাগিয়ে রেখে দেওয়া হয়েছে। শুনেছি নাকি ওইটা নাকি চোখে দেখলে ডগিদের খুব কষ্ট হয়। যেহেতু আমি একটা সরকারি আবাসনে থাকি, সেখানে এখানে এসব লড়াই করা খুব ডিফিকাল্ট। তাও আমি লড়ে যাই ওদের জন্য। কতটুকু জীবন ওদের না। একটা মা কত কষ্ট করে, আমাদের একটা বাচ্চা জন্ম দিতে এত কষ্ট, ওরা এক সময় 3-4টে বাচ্চা জন্ম দেয়, তার মধ্যে 1-2 মরে যায়। কত কষ্ট করে জন্ম দেয়, এত রকমের ওদের সমস্যা, ঝড় বৃষ্টি ঠান্ডা সব কিছু মাথায় নেই। তারপরে তাদের মেরে ফেলে দেওয়া হয়, আমরা মেরে ফেলে দিই। ভালো হবে না, ঈশ্বর আছে, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কেঁদেছি, বলেছি আমার ছোট্ট 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 এইটুকুটুকু হাত, এইটুকু পা, এইটুকু মুখটা দৌড়ে দৌড়ে আসতো। কত অল্পতে খুশি, কত লোকে কত খাবার ফেলে দেয়। কখনো তোমার বাড়ির সামনে এসে চাইছে না, তোমায় বিরক্ত করছে না, তাও তোমরা ওকে বাঁচতে দিলে না। শুধু তোমরা বাঁচবে। আমি আজকে স্তম্ভিত, আজকে আমি শ্যাটার্ড। তারপর উঠে রান্না করলাম। কোনো কিছুর জন্য দাঁড়ায় না, আমি জানি, কিন্তু শরীরটা আজকে যেন ভীষণ ডাউন হয়ে গেছে। আমাদের বাড়িতে হইচইও খাচ্ছে না। মিনাটাও তাড়াতাড়ি চলে গেল। আমি এখনো 1 কাপ চা নিয়ে এসে বসলাম। মন খারাপ, মন স্ট্রেস, টেনশন, এগুলো তো লাইফের একটা অঙ্গ, লাইফের একটা ফেজ। আমরা বরং মন খারাপের কথা না বলে যদি মন ভালো থাকার কথা বলি, মন ভালো থাকা মানে কিন্তু এরকম না আমাকে সেজেগুজে ঘুরতে বেরিয়ে যেতে হবে, নতুন নতুন প্রতিদিন শপিং করতে হবে, সেটা কিন্তু নয়। মন ভালো থাকা মানে হচ্ছে তোমাকে অনেক পজিটিভ থাকতে হবে, তোমাকে কাইন্ড হতে হবে, তোমাকে গ্র্যাটিটিউড দেখাতে হবে, তোমার প্রতিটা ইমোশনসকে, তোমার প্রত্যেকটা ভালো লাগা খারাপ লাগার জিনিসগুলোকে তোমাকে রেকগনাইজ করতে হবে। মন খারাপ বা মন ভালো যেটাই হোক না কেন, সেটাকেও লুকিয়ে রাখা উচিত না আসলে। তাই জন্য মনে হলো আজকে যখন আমি আপসেট, যখন মন খারাপ লাগছে, তোমরা আমার ফ্রেন্ডস, তোমরা আমার ভালোটা দেখো, আমার খারাপটাও দেখো। ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরতো, ছোটো ছোটো দাঁত দিয়ে আমার শাড়ি তোপারটাকে ওরা টেনে ধরতো, ঝুলে যেত রীতিমতো। আমি, আমার সন্তান নেই, বাট ওরাই আমার সব কিছু। সব কিছু কেমন যেন হঠাৎ ওপর থেকে বারান্দা থেকে দেখছি নিচে ওরা শুয়ে থাকে প্রতিদিন,
কেউ নেই। সকালেও যখন উঠে আমি আগে বারান্দায় যাই গাছগুলোকে দেখতে, নিচে তাকিয়ে দেখি সব বাচ্চাগুলো আছে নাকি। কাল সকালে উঠেও দেখবো ওরা নেই। আজকে যেন যা যা রান্না করেছিলাম সব বাজে, কোনোটায় নুন নেই, কোনোটায় মিষ্টি নেই, কোনোটা পুড়ে গেছে। কি ডিস্টার্ব আমি নিজে বুঝতে পারছি। কারোর সাথে কথা বলতে গেলে রাগ আসছে, অভিমান হচ্ছে, ঢাকুলে যেন গলার কাছে আটকে যাচ্ছে, একটা অদ্ভুত পেন। কিন্তু কাল সকালে অফিস, মন তো ঠিক করতেই হবে। কতটুকু জীবন না ওদের, ওদের কাছ থেকে শেখার আছে। কথা না বলেও কত ভালোবাসা যায়, কিছু না চেয়েও, কোনো এক্সপেকটেশনস না থেকেও কত সুন্দর করে বাঁচা যায়। হইচই চুলবুল তো কিছু কথা বলতে পারে না, ওরা কিন্তু সব বুঝিয়ে দেয়। ওদের মন খারাপ, ওদের রাগ, ওদের অভিমান, ওদের ভালো লাগা, ওরা কি চাইছে, ওরা সবটা আমি বুঝতে পারি। ওদের শরীর খারাপ, আমি তো কাঁদতে পারি না। চোখ দিয়ে জল পড়লে যদি হাওয়া করে কাঁদি, তাহলে ওরা এসে পাগলের মতো করবে। কি অদ্ভুত সৃষ্টি না। আজকে মিনাটা থাকলে ভালো লাগতো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তোমরা হয়তো বুঝতে পারবে আমাকে। যেন যে কোনো জিনিসকে যদি তুমি ভালোবেসে ফেলো না, মায়া ভালোবাসা এগুলো মানুষকে ভীষণ দুর্বল করে দেয়। যাদের মধ্যে এই ইমোশনসগুলো নেই, তারা কিন্তু হয়তো অনেক বেটার থাকে। কিন্তু আমার কাছে আবার মানুষের ইমোশনস থাকবে না, মানুষ কষ্ট পাবে না, মানুষ কোনো ভালো মুভি দেখে, কষ্টের মুভি দেখলে আমি কাঁদবো না, কারোর কষ্ট দেখে আমি নিজেকে রিলেট করতে পারবো না, বা কাউকে একটু হার্ট করে কথা বললে আমার খারাপ লাগবে না পরে, কোনো অছেলাতে কীভাবে তাকে সরি বলবো, কীভাবে সেটাকে মেল্ট করবো, আমি শুধু এটাই ভাবতে থাকি। বাট যাদের এগুলো হয় না, তারা হয়তো বেটার থাকে। কারণ এই সব ভালোবাসা মায়ার থেকে তো এক্সপেকটেশনস জন্মায়, আর এই এক্সপেকটেশনসগুলোই আমাদের কষ্ট দেয়। যত নিজেকে মুক্ত করতে পারবো এইসবের থেকে, সেটাই হয়তো ভালো। জন্ম আর মৃত্যু এই দুটো তো নির্ধারিত, মানে হবেই, কেউ আগে কেউ পরে, যেতে তো সবাইকে হবে। আমার বাচ্চাগুলোর ওইটুকুই আয়ু ছিল হয়তো। ভালোই হয়েছে, লোকেদের আর মার খেতে হবে না, এঁটো খাবার খেতে হবে না ওদের। আমি কিন্তু খুব ইমোশনাল, তোমরা নিশ্চয় এতদিনে বুঝতে পেরে গেছো। ইমোশনাল লোককে লোকে ফুল বলে, আমি হয়তো তাই ইমোশনাল ফুল। বাট আমি এরকমই, আমি এই রকমই থাকতে চাই। আমি স্বার্থপর হতে চাই না, আমি বেঈমান হতে চাই না, আমি লোককে ঠকাতে চাই না, আমি লোককে নিয়ে মজা করতে চাই না, আমি লোককে কথায় কথায় কার্স করতে চাই না, আমি লোককে কিছু দেখে আমি হিংসে করতে চাই না, লোকের ভালোটাকে আমি অ্যাকনলেজ করতে চাই, খুশি হতে চাই। মানুষ খারাপ থাকলে আমার কষ্ট হয়, আমি এরকমই হতে চাই। আমার আর সত্যি কিছু চাওয়ারও নেই ঈশ্বরের কাছ থেকে, সব দিয়ে দিয়েছে আমাকে। যত দুঃখ দিয়েছে তার থেকে অনেক বেশি আনন্দ দিয়েছে, যত হেট্রেড দিয়েছে তার থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি।
যত মানুষ আমাকে ছেড়ে গেছে তার থেকে অনেক বেশি মানুষ আমার কাছে এসেছে। তো একটা জীবনে আর কত কি চাই? ঈশ্বর মাথায় গোঁজার ঠাঁই দিয়েছে, 4 বেলা খেতে পাচ্ছি, মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতে পারছি, বন্ধুদের সাথে ঘুরতে পারছি, আর কি চাকরি আছে, নিজের সম্মান নিয়ে নিয়ে বাঁচতে পারছি, কারোর কাছে হাত ফেলতে হচ্ছে না। এর থেকে বেশি আর কী চাওয়ার আছে বলো? এইটুকুই অনেক, অনেক পেয়েছি, অনেক। অ্যাটলিস্ট হাজব্যান্ডের গঞ্জনা শুনতে হচ্ছে না, শাশুড়ির তিরস্কার শুনতে হচ্ছে না যে বাবা মা কী শিখিয়ে পাঠিয়েছে, বা নিজের পছন্দ মতো খেতে পাচ্ছি, সেটাও তো রাইট ছিল না। বাবা মা পড়াশোনা শেখাতে ভালো কলেজে ভর্তি করা, ভালো স্কুলে ভর্তি করেছে, ভালো আপব্রিঙ্গিংস করেছে, ভালো মানুষদের কাছে যেতে পেরেছি, কত ভালো ভালো কত বড় বড় মানুষদের সাথে সময় কাটিয়েছি, কত কিছু শিখেছি। বাবার আর আমার যে জার্নিটা ছিল 1997 থেকে টিল 2013 অবধি, 14 অবধি, সেই জার্নিটা থেকে এত কিছু শিখেছি যে বলার নয়। আর সেগুলো যদি আমি কাউকে শেখাতে পারি, কেউ যদি আমার থেকে কিছু শেখে, বলে না নলেজকে স্প্রেড করতে, স্প্রেড নলেজ, যদি কেউ আমার থেকে কিছু শেখে, আমার যদি কিছু ভালো কোনো ভালো গুণ থাকে, সেটা যদি আমি কাউকে মোটিভেট করতে পারি সেটা দিয়ে, বা কাউর যদি সেটা ভালো লেগে সে সেটাকে নেওয়ার চেষ্টা করে, তাহলেই আমি খুশি। শ্যাম্পু করেছি, চুল আঁচড়াইনি, আজ ক্রিম কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, শুধু বাচ্চাগুলোর মুখটাই মনে পড়ছে বারবার। পারলাম না ওদের বাঁচাতে। কি ভালো সুন্দর চেহারাগুলো হয়েছিল, গাবলু গুবলু। পারলাম না। আর যে কটা আছে তাদেরও জানি না কাল সকালে আবার দেখতে পারবো কি না, ওপর থেকে তো দেখতে পেলাম না। চলো, তোমরা সবাই ভালো থেকো। কালকে ডেফিনেটলি একটা ভালো ব্লগ তোমাদের কাছে দেব। আজকে আমি খুব আপসেট, নিশ্চয়ই সকালবেলা উঠে আমি ঠিক হয়ে যাব। চলো, গুড নাইট। আজ এটুকুই থাক। কষ্টগুলো কেমন যেন এখানটা আটকে আছে। তোমরা যারা আমার সাথে আছো ইউটিউবে, বিশ্বাস করো, আমার পৃথিবী, আমার যেটুকু ছোট দুনিয়ার মধ্যে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির একজন হয়ে গেছো। তোমাদেরও আমি মেসেজ না পেলে, কমেন্ট না পেলে আমার মনে হয় কোথায় গেল অরিন্দমকে অনেকদিন দেখতে পাচ্ছি না। একজন বাংলাদেশ থেকে এক ভদ্রলোক আমাকে মেসেজ করতেন, ওনাকেও দেখতে পাচ্ছি না। তোমরাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কমেন্ট দিও, ভালো লাগবে আমার। চলো, টাটা, গুড নাইট।